ভারতের এবং বাংলাদেশের গণমাধ্যমে একটি চাঞ্চল্যকর খবর নিয়ে চলছে রীতিমতো তোলপাড়। গতকালকে অর্থাৎ বাংলাদেশ সময় বা ভারতীয় সময় গতকালকে রাত থেকে এই খবরটি ব্যাপকভাবে প্রচার পাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, এবং এটি নিয়ে বিশ্লেষণ, আলোচনা, জল্পনা কল্পনার কমতি নেই। এমনকি ভারতীয় গণমাধ্যমগুলো যে খবরটি প্রকাশ করেছে, বাংলাদেশের গণমাধ্যম বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় গণমাধ্যমের সূত্র হিসেবে তারা উল্লেখ করেছে। পাশাপাশি ভারতের একজন প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী, তিনিও একাধিক গণমাধ্যমে, বিশেষ করে ইউটিউব চ্যানেলে তিনি নিজেও বলেছেন এই খবরটি যা হচ্ছে, ভারত হঠাৎ করেই বা আকস্মিকভাবে বাংলাদেশের তাদের যে দূতাবাস, হাই কমিশন কিংবা সহকারী হাই কমিশন যে কয়টি আছে, 5টি, ঢাকা সহ অন্যান্য জায়গার 4টি, সবগুলো থেকে তাদের যে কূটনীতিক আছে, কর্মকর্তারা আছেন, তাদের পরিবার অর্থাৎ স্ত্রী সন্তানদের দ্রুত সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই যে দূতাবাসের কর্মকর্তাদের পরিবার বা স্বজনদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি অনেকের কাছে কিছুটা হালকা মনে হলেও বা গুরুত্বহীন মনে হলেও, আসলে কি এটি গুরুত্বহীন বা হালকা করে নেওয়ার ব্যাপার কিনা, এই কথাটি এই কারণেই বললাম যে যারা কূটনৈতিক রীতিনীতি সম্পর্কে যাদের ধারণা আছে, কিংবা যারা রাজনীতি, ভূ রাজনীতি যাই বলি না কেন, কিংবা একটি দেশ অন্য একটি দেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক, শিষ্টাচার, এই সব কিছুর সঙ্গে জড়িত থাকে একটি দেশ অন্য দেশের প্রতি আচার আচরণটা কেমন হয়। বাংলাদেশে গত বিশেষ করে 15-16 মাস পর্যন্ত বা তারও কিছুটা সময়, অর্থাৎ 24 আগস্টের পর থেকে যে ধরনের টানাপোড়েন চলছে, কখনো খুবই উত্তেজনাকর উত্তপ্ত পরিস্থিতি হয়, আবার সেটি কিছুটা শিথিল হয়। কিন্তু এবার যেই পদক্ষেপটি ভারত নিল, এই পদক্ষেপটি ঠিক এর আগে আপনাদের সবার মনে আছে, পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ বাঁধল, সেই সময় কিন্তু এই ঘটনাটি তারা ঘটিয়েছে। এখনো পাকিস্তানে যারা ভারতের দূতাবাসের কূটনীতিকরা আছেন, তাদের সঙ্গে শুধু স্ত্রী থাকতে পারবেন, কিন্তু নো চিলড্রেন, অর্থাৎ নিরাপত্তা ঝুঁকি এতটাই বেশি থাকে যে তারা স্বজনদেরকে, অর্থাৎ শিশু সন্তানদেরকে তারা সেখানে থাকার নিরাপদ মনে করছেন না, ফলে ভারতে তাদেরকে নিয়ে এসছে বা পাকিস্তানের বাইরে নিয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে কেন এই সিদ্ধান্তটি নিল ভারত? বলা হয়েছে যে নিরাপত্তার স্বার্থে পরিবারের স্বজনদের নিয়ে যাওয়া হচ্ছে, নো ফ্যামিলি যেটি বলা হচ্ছে। এই নো ফ্যামিলির রেওয়াজটি আছে শুধু ভারতের ক্ষেত্রে না, অন্যান্য দেশেও যেখানেই এমনভাবে যুদ্ধ অবস্থা বা যুদ্ধের আগাম কোনো আবহ তৈরি হয়, পরিস্থিতি হয়, তখন এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। আপনাদের দেখবেন যে খুব সম্প্রতি যুক্তরাষ্ট্র, তারা ইরান সহ আরো কয়েকটি দেশ, যেই দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে, সেই সব দেশ থেকে তারা কিন্তু এই কাণ্ডটি করেছে। এবং বিভিন্ন সময় যেই সব দেশ খুব ঝুঁকিপূর্ণ, সেই সব দেশ থেকেও কূটনীতিকদের কিংবা তাদের পরিবারের স্বজনদের সরিয়ে নেওয়া হয়। এখন কথাটি হচ্ছে, বাংলাদেশে এই যে ভারত তাদের কূটনীতিকদের পরিবার পরিজনদেরকে সরিয়ে নিয়ে শুধুমাত্র যারা কর্মকর্তারা আছেন, কূটনীতিকরা আছেন, অর্থাৎ যিনি চাকরি করছেন তিনি শুধু থাকবেন, মানেটা হচ্ছে প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির মুখে হয়তোবা তাদেরকেও সরিয়ে নেওয়া হতে পারে। অনেকে ভাবতেই পারেন, তাইলে কি এই যে আসিফ নজরুল যে 26 লক্ষ বা 28 লক্ষ ভারতীয় বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার কথা বলেছে বা বাংলাদেশে কাজ করছে, সেগুলো
আসিফ নজরুলের ভয়ে ভারত নিয়ে গেছে, হতেও পারে, কিন্তু সেই ভয়, সেই ২৬ লক্ষ না ২৮ লক্ষ না ২৮ জন কিংবা ২৮,০০০, এখন তো শুরু হলো। এমনও তো হতে পারে যে খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তো ভারত সরকার এমন কি কোনো ঘোষণা দিয়ে ফেলতে পারে যে নিরাপত্তা পরিস্থিতি এমন কোনো পর্যায়ে চলে যেতে পারে কিনা, অর্থাৎ ভারতীয় যে নাগরিকরা বাংলাদেশে আছেন তাদেরকেও কি সরিয়ে নেওয়ার নির্দেশ আসছে খুব দ্রুত। এই প্রশ্নটিও কিন্তু গতকালকে থেকে ঘুরতে শুরু করেছে। তার মানে হচ্ছে ভারত কি করতে চাচ্ছে বা কি করতে যাচ্ছে, এই যে যাচ্ছে কিংবা চাচ্ছে, এই ঘটনাটি, এই বাক্যটি, এই শব্দগুলো এখন আর মোটেই হেলাফেলা বা একদম উড়িয়ে দেওয়ার মতো না। কারণ বাংলাদেশের পরিস্থিতি যে কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না। সর্বশেষ ক্রিকেট নিয়ে যা ঘটলো সেটিও কিন্তু একটি ইঙ্গিত মাত্র। এছাড়া ভারত বারবার বলে আসছে বাংলাদেশকে তারা শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চায়, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা থাকবে, যেখানে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। তারা দাবি জানিয়ে আসছিল, দাবি মানে তারা বারবার বলে আসছিল যে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের বাংলাদেশের রাজনীতি এবং সরকার ব্যবস্থা এমন একটি পর্যায়ে থাকবে যে যেখান থেকে তারা বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্কের আভাস পেতে পারে। কিন্তু ভারতের সেই কথায়, সেই বিবৃতিতে এখন পর্যন্ত বাংলাদেশ দৃশ্যত কোনো তোয়াক্কা করছে না, পাত্তা দেয়নি। অর্থাৎ ভারত বারবার বলে আসছে যে নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক, কিন্তু সেই অংশগ্রহণমূলক নির্বাচন শুধু ভারত না, আমেরিকা, জাতিসংঘ সহ আরো অনেকগুলো দেশ। এর মধ্যেই মাত্র নির্বাচনের বাকি আছে আর কয়দিন, 12ই ফেব্রুয়ারি। যদিও নির্বাচন হয় কিনা সংশয় তো আছেই, যে কোনো মুহূর্তে নির্বাচন বাতিল হতে পারে, এটি কিন্তু সময়ের অপেক্ষা। আমি বলে রাখছি এবং এই কথাটি আমি প্রতিদিন বলছি, আপনারা যারা শুনছেন দেখছেন আপনারা কিন্তু কথাটি মনে রাখবেন। এই ক্ষেত্রে যদি এমন কোন পরিস্থিতির উদ্ভব ঘটে যা হয়তোবা বাংলাদেশের জন্য, বাংলাদেশ রাষ্ট্রের জন্য দুঃখজনক, দুর্ভাগ্যজনক, হতাশাজনক কিংবা উদ্বেগের, সেই ক্ষেত্রে কি বলার থাকবে? এই যে কূটনীতিকরা যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন গত 2-3 দিন পর্যন্ত, আমরা তো সবাই সাদা চোখে বলছি যে সবাই তারেক রহমানের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নবাগত যিনি রাষ্ট্রদূত তিনি গিয়ে দেখা করলেন খুব হাসি খুশি এবং হেলে দুলে তিনি গেলেন, কথা বললেন। তারেক রহমানকেও খুবই উৎফুল্ল দেখালো, যদিও তার মায়ের মৃত্যুর শোক এখনো কাটার কথা নয়, কিন্তু তিনি সরকার প্রধান হওয়ার স্বপ্নে এতই বিভোর, তিনি আসলে তার শোক বলতে তার কিছু নাই। তার পরিবার, তার স্ত্রী, তার সন্তানদেরকেও দেখতে পারবেন, তারা বিভিন্ন পার্টিতে যাচ্ছে, তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে, হাসি খুশি। অথচ খালেদা জিয়া যে নেই, তিনি তার মৃত্যুর যে 40টি দিনও পার এখনো হয়নি, মাত্র গত 30 তারিখ, অর্থাৎ 20 দিন হলো। এখন তারেক রহমান কিংবা তার স্ত্রী কিংবা তার সন্তান, তাদের যে মুভমেন্ট গুলো যদি দেখেন, কারো কাছে কি মনে হবে যে এই তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া কিংবা সাবেক প্রধানমন্ত্রী কিংবা বিএনপির সাবেক চেয়ারপারসন, সেটি না হয় বাদ দিলাম, মায়ের মৃত্যুর 20 দিনে এখনো পার হয়নি, অথচ তিনি যেভাবে হেসে খেলে দিন কাটাচ্ছেন, তার কন্যা যেভাবে বিভিন্ন, কালকে দেখলাম একটা কি প্রোগ্রামে গেছেন এবং সেখানেও হাসি খুশি দিব্যি বেড়াচ্ছেন, তার স্ত্রী কোথায় কোথায় ঘুরছেন বিভিন্ন জায়গাগুলোতে। তো এই যে পরিস্থিতি সব মিলে কূটনীতিকরা যেদিন গতকালকে দেখা করলেন তারেক রহমানের সাথে, একই দিনে ব্রিটিশ রাষ্ট্রদূত গেলেন ভারতে। সকালে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, বিকেলেই তিনি ছুটে গেলেন ভারতে। কারণ কি? এর সঙ্গেও কি কোনো যোগসূত্র আছে নির্বাচনের? এর সঙ্গেও কি কোনো যোগসূত্র আছে নতুন কোনো পরিস্থিতির, বা পরিস্থিতি উদ্ভব হতে পারে এমন কোনো অঙ্ক কি কষা হচ্ছে আড়ালে আবডালে?
যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তিনি যতটা হাসি খুশি হেসে খেলে দায়িত্ব নিলেন এবং ছুটে বেড়াচ্ছেন, তার এই ছুটে বেড়ানোর পেছনেও কি কিছু আছে? বহু কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখন জমা হয়েছে। এবং সর্বশেষ ভারতের যে কূটনীতিকদের পরিবার স্বজনদের নিরাপত্তার কারণে, আমি এই কথাটি আবার মনে করিয়ে দিচ্ছি, তারা কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়েছে। অর্থাৎ সামনে কি আগামী কয়েকদিনের মধ্যে এমন কোনো ঘটনা কি ঘটতে যাচ্ছে যাতে করে ভারত সরকার বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের জীবনযাপন কিংবা অবস্থান, বাংলাদেশে অবস্থান ঝুঁকিপূর্ণ মনে করছে, কিংবা নিরাপত্তার আরো অবনতি ঘটতে পারে, কিংবা সোজা কথা বললে তাদের উপরে কোনো হামলার ঘটনা কিংবা বিরূপ কোনো প্রতিক্রিয়ার মুখে তারা পড়তে পারেন, এই জন্যই আগাম কি তারা সরিয়ে নিয়েছেন? যদি তাই হয়, পরিস্থিতি আসলেই কি কোনো ভয়ানক অবস্থার দিকে যাচ্ছে? এই কথাটি সবাই একটু মনে রাখবেন এবং আগামী কয়েকদিন দেখুন কি হয়। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, খেয়াল রাখুন বাংলাদেশের পরিস্থিতির দিকে। সবাইকে ধন্যবাদ।